গল্প অন্ধকার বাড়ির ছায়া পর্ব ৩ অদৃশ্য কণ্ঠের অভিশাপ। ধুলোর কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। ভাঙা দেওয়ালের পেছনে যে লুকোনো ঘরটি বেরিয়ে এসেছে সেটি যেন বহু বছর ধরে আলো দেখেনি। বাতাসে একটা পুরনো স্যাঁতসেঁতে গন্ধ। সোহেল কাপা হাতে টর্চের আলো ফেলতে সবাই দেখতে পেল মেঝেতে কেউ পড়ে আছে। সোহেলের বুক ধড়ফড় করতে লাগলো। সে ধীরে ধীরে সামনে এগোলো। টর্চের আলো একটু পরিষ্কার হতে দেখা গেল ওটা সত্যি রফিক। তার শরীর মাটিতে পড়ে আছে, চোখ বন্ধ, মুখ ফ্যাকাশে, যেন অনেক দিন ঘুমায়নি। রফিক! সোহেল চিৎকার করে উঠল। কেউ কোনো শব্দ করল না। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। সোহেল দৌড়ে গিয়ে রফিকের পাশে বসে তার কাঁধ নেড়ে বলল, রফিক, শুনতে পাচ্ছিস? কিছুক্ষণ কোনো উত্তর এলো না। তারপর হঠাৎ রফিকের বুক ধীরে ধীরে ওঠানামা করতে লাগলো। সে বেঁচে আছে। সোহেল দ্রুত তাকে তুলে বসালো। কয়েক মুহূর্ত পর রফিক চোখ খুলল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভয়। সে চারপাশে তাকালো, যেন কাউকে খুঁজছে। তারপর হঠাৎ ফিসফিস করে বলল, সে এখানেই আছে। সোহেল কাপা গলায় বলল, কে? রফিকের ঠোঁট কাঁপতে লাগলো। ওই মেয়ে। সবাই হঠাৎ পেছনে তাকালো, কিন্তু ঘরের ভেতর তখন কেউ নেই, শুধু অন্ধকার আর ঠান্ডা বাতাস। সোহেল বলল, কি হয়েছিল তোর সাথে? রফিক কিছুক্ষণ চুপ করে থাকলো। তার চোখ যেন এখনো ভয় দেখছে। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করলো, আমি গত রাতে যখন এই বাড়িতে ঢুকলাম তখন প্রথমে কিছুই হয়নি। ঘরটা তখন সম্পূর্ণ অন্ধকার ছিল। টর্চের আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু উপরের ঘরে সেই মোমবাতি, সেই আয়না, সব কিছু যেন অদ্ভুত ছিল। আমি যখন আয়নায় তাকালাম তখন প্রথমে শুধু নিজের ছায়ায় দেখছিলাম। তারপর ধীরে ধীরে আমার পেছনে একটা ছায়া দেখা গেল। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম। এইবার সেই ছায়াটা আরও কাছে। তারপর হঠাৎ আমার কানের পাশে একটা কণ্ঠস্বর, খুব ঠান্ডা, খুব ধীর। সে বলল, তুমি এখানে কেন এসেছো? আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু তখনও ভাবছিলাম হয়তো কেউ আমাকে ভয় দেখাচ্ছে। আমি বললাম, কে তুমি? কিন্তু কোনো উত্তর এলো না। তারপর হঠাৎ ঘরের সব আলো নিভে গেল, আর আমি অনুভব করলাম কেউ আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে।
আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম, আর তখনই তাকে দেখলাম। একটা মেয়ে, লম্বা চুল, তার মুখ ঢেকে রেখেছে, সাদা কাপড় পরা। সে স্থির হয়ে দাঁড়িয়েছিল। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। আমি বললাম, তুমি কে? সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ সম্পূর্ণ কালো। আমি এমন চোখ জীবনে কখনো দেখিনি। তারপর সে বলল, তুমি আমাকে দেখতে পাচ্ছ? তার কণ্ঠে যেন বিস্ময়। আমি কিছু বলার আগে সে আবার বলল, অনেক বছর পর কেউ আমাকে দেখতে পেল। আমার শরীর কাঁপছিল। আমি দৌড়ে নিচে নামতে চাইলাম, কিন্তু তখনই সব দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। আমি বুঝলাম আমি আর বের হতে পারবো না। মেয়েটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমি পিছিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সে থেমে গেল। তারপর বলল, ভয় পেও না। তার কণ্ঠে এবার অন্যরকম সুর, যেন দুঃখ। সে বলল, আমি তোমাকে আঘাত করব না। আমি অবাক হয়ে গেলাম। সে ধীরে ধীরে বলল, আমি শুধু মুক্তি চাই। এই কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। আমি বললাম, তুমি কে? সে বলল, আমার নাম নাদিয়া। এই নাম শুনে আমার শরীর কেঁপে উঠল, কারণ গ্রামের সবাই এই নাম জানে। আমি বললাম, তুমি তো অনেক বছর আগে। সে কথা শেষ করতে দিল না। সে বলল, হ্যাঁ, সবাই ভাবে আমি মারা গেছি। তার চোখে তখন অদ্ভুত এক দুঃখ। সে বলল, কিন্তু সত্যটা কেউ জানে না। আমি তখনও ভয় পাচ্ছিলাম, কিন্তু কৌতূহলও হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি সত্য? সে ধীরে ধীরে বলল, সেই রাতে আমার বাবা মাকে হত্যা করা হয়েছিল। আমি অবাক হয়ে গেলাম। সে বলল, কিন্তু হত্যাকারী আমি ছিলাম না। ঘরের বাতাস তখন আরও ঠান্ডা হয়ে গেল। নাদিয়া বলল, ওরা আমাকে এই ঘরে বন্দি করেছিল। সেই দেওয়ালের দিকে আঙ্গুল তুলে দেখালো, ঠিক এই ঘর। সে বলল, আমি সাহায্য চাইছিলাম, কিন্তু কেউ আসেনি। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। আমি অনেক দিন এখানে বন্দি ছিলাম। তারপর সে বলল, আর তারপর আমি মারা যাই। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি পালাতে চাইলাম, কিন্তু আমার শরীর নড়ছিল না। সে আমার দিকে তাকিয়ে বলল, আমি মুক্তি চাই। আমি বললাম, আমি কি করতে পারি? সে বলল, এই বাড়ির নিচে আরও একটা রহস্য আছে। আমি অবাক হয়ে গেলাম।
সে বলল, সত্যটা মাটির নিচে লুকোনো। আমি কিছু বলার আগে হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ হলো। বাড়ির ভেতর যেন কেউ হাঁটছে, ধীরে ধীরে, ভারী পায়ের শব্দ। নাদিয়া মুখ হঠাৎ বদলে গেল। সে ভয় পেয়ে গেল। সে ফিসফিস করে বলল, সে আবার এসেছে। আমি বললাম, কে? নাদিয়া কাপা গলায় বলল, যে আমাদের মেরেছিল। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে কে উঠতে লাগলো। ঠক 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 পায়ের শব্দ আরও কাছে আসছিল। আমি দরজার দিকে তাকালাম। সেখানে একটা ছায়া দেখা গেল। একজন মানুষের ছায়া, কিন্তু তার মাথা অদ্ভুতভাবে বাঁকা। মনে হচ্ছিল তার শরীর ভাঙ্গা। নাদিয়া আতঙ্কিত হয়ে বলল, লুকাও। আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে টেনে এ ঘরে নিয়ে এলো। তারপর দেওয়াল বন্ধ হয়ে গেল। আমি অন্ধকারে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। রফিক কথা শেষ করতেই ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। সোহেল এবং অন্যান্যরা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দূরে কোথাও একটা শব্দ হলো, ঠক ঠক ঠক। সবাই একসাথে মাথা তুলে তাকালো। এই শব্দটা আসছে বাড়ির ভেতর থেকেই। সোহেলের বুক কেঁপে উঠল, কারণ এই পায়ের শব্দ ঠিক সেই রকম যেটা রফিক বলছিল। ধীরে ধীরে শব্দটা কাছে আসতে লাগলো। ঠক ঠক ঠক। আর অন্ধকার সিঁড়ির ওপর ধীরে ধীরে দেখা গেল একটা ভাঙা ছায়া, যে মানুষ নয়, তবুও হাঁটছে। আর তার চোখ দুটো অন্ধকারের মতো জ্বলছে গভীর লাল আলোয়। ঘরের সবাই বুঝে গেল এই বাড়ির রহস্য এখনো শেষ হয়নি, বরং ভয়ঙ্কর সত্যটা এখনই শুরু হতে যাচ্ছে। চলবে কি পর্ব 4?